ডায়েরির একটা এন্ট্রি আজকের পাঠকদের জন্য হাতে তুলে দিচ্ছি, অর্পণ করছি। গত 3 দিন লিখিনি, কি করলাম দেন বলছি। যতটুকু মনে পড়ে, আমি সব অ্যাঙ্গেল থেকেই অত্যন্ত ফ্র্যাজাইল, ইনফরমেটিতে ভুগি, ইনকনফিডেন্ট। ঠিকঠাক ঘটনাবলী পরম্পরা আমার মনে পড়বে এতটা আশা নাইদার আমার মেমরি নর আমার মেথডের কাছে আমি এক্সপেক্ট করি। ফার ফ্রম ইট। লিখতে ভালো লাগে বলে লিখি, কথাটা খুব ওচাটে শোনালো তো। সববার লেখার হক আছে। এ পাখিরা প্রচণ্ড ডিস্টার্ব করে আমাকে সকালবেলায়, আর রাত্রে ফোন সুইচ অফ হয়ে যায়। কখন পড়বো, কখন আপডেট দেবো, ইউটিউবে রেগুলার পোস্ট করতে চাই। লিখতে ভালো লাগে বলে লিখি, সববার লেখার হক আছে। এই স্টেটমেন্টটা আমি খুব অ্যান্টি জীবনানন্দিয়ান, অ্যান্টি এভরিবডি। আমি প্লেটোরও বিরোধী, মালারমেরও বিরোধী। মালারমে অবশ্য দ্য বুক কনসেপ্টটায় অন্যভাবে কেসটা ডিল করেছেন। উনি বলছেন যে এটায় ব্লাসবি দ্বন্দ্বে পড়েছে, আমাদের দেরিদাবি দ্বন্দ্বে পড়েছে। ওরা বুকের ব্যাপারটা বুঝতে পারেনি। মালারমে বলছেন যে একটাই বই, একটা অ্যাবসলিউট বই, সে তো জানা কথা। আমরা তো সবাই পোস্ট হাইডেগেরিয়ান ভয়ঙ্করভাবে। এমন নয় যে হাইডেগার মালারমের আগে জন্মেছে, কিন্তু যখন ব্লাসো, দেরিদা মালারমেকে নতুন করে প্রতিষ্ঠিত করছে, তখন অলরেডি হাইডেগেরিয়ান পার্সপেক্টিভ তৈরি হয়ে গেছে। অন্টোলজিক্যাল ক্রাইসিস, আমরা কনস্ট্যান্টলি একটা অন্টোলজিক্যাল ডিমেনশনের দিকে যাচ্ছি, যে অ্যাবসলিউট সিঙ্গুলারিটির মধ্যে যেতে হবে। একটাই সেন্টেন্স লিখবো, একটাই অ্যাফোরিজম লিখবো, সেটা বারবার লিখবো, সেটা টার্গেট আমাদের একটাই সিঙ্গুলারিটির মধ্যে আছে। ও মালারমে বলছে একটাই বই, বলে ফাঁসিয়ে দিয়েছে পাবলিককে, যে একটাই বই, হাউ ক্যান ইট বি পসিবল। একটা গোটা লাইব্রেরি, আরে লাইব্রেরি পুরো একটা সিঙ্গেল বইতে একটা সিঙ্গেল পেজে রিডিউসড হয়ে যাবে। পেজ ছাড়া আছেটা কি? পেজ তো একটা ফলক, দিক নির্দেশ। হ্যাঁ, সুতরাং ওই যে আমি বলছি সববার লেখার হক আছে। আমাদের জীবনানন্দ দাশ বলেছেন, কেউ কেউ কবি, সকলেই কবি। খুব দামি কথা, কিন্তু খুবই বিতর্কিত এবং অ্যান্টি সেকুলার কথা। সবার যেমন ভোটাধিকার আছে, সবার কবিতা লেখারও হক আছে। এবার হচ্ছে সেই সূক্ষ্মতায় তাকে পৌঁছতে হবে, সেই সাধনায়। হ্যাঁ, ওই একদম অমিয় ভূষণের মতো প্রত্যেককে নিজের তান্ত্রিক পথে এগোতে হবে। ওখানে কোনো পথ নির্দেশ নেই। এই পথ নির্দেশহীনতা নিয়ে আজকেই পড়ছিলাম, কার যেন লেখা ভুলে যাচ্ছি। সে আমাদের আসল মানুষের কথা মনে পড়েছে। আজ সকালটা যে জন্য সুন্দর হয়েছে, ট্রিস্ট্রাম স্যান্ডে, আমাদের লরেন্স টান, ওর থেকে বড় কেউ হয় না। ও হচ্ছে টেরিফাইংলি অ্যাবসলিউট লেখক। ও মালারমে যখন বলছে একটাই বই, অত বই লেখা হয়ে গেছে, আবার লেখার দরকার কি? আবার লিখতেই হবে, জন্মিলে লিখিতে হইবে। সুতরাং এবার ওখানেও বলেছে যে আমি হোরেস একটা মডেল তৈরি করেছে, তারপর আমাদের মিশেল তো মতে একটা তৈরি করেছে। হ্যাঁ, বলছি ওদের কারোর মডেল আমি ফলো করব না, আমি আমার মডেল ফলো করবো। হ্যাঁ, এর থেকে বড় কথা, সুন্দর কথা হয় না। ওই জন্য সববার লেখার হক আছে। এবার মালারমে বলছে ইন্সপায়ার্ড হয়ে তো লেখা যাবে না, এবং একটাই বই কিন্তু সেভারেল ভলিউমস, এই একটা গণ্ডগোল ওদের মধ্যে পাকিয়ে দিয়েছে। আমাদের ব্লাসো তো বুঝেই পাচ্ছে না যে সেভারেল ভলিউমস কী করে হবে যদি একটাই বই হয়। এ তো অদ্বৈতবাদের মধ্যে বহুচারিতা চলে আসছে। এই ডাইলেমা ও বেচারা ফেঁসে গেছে। আর আরেকটা খুব ইন্টারেস্টিং কথা আমাদের মালারমে ক্লেম করেছেন বা বলেছেন, যে সবাই ট্রাই করবে, একজনই পারবে এরকম কথা নয়। বলছে ইভেন জিনিয়াসরাও চেষ্টা করেছে। আমার মতে বলে উল্টোটা বলা উচিত ছিল,
যে ইভেন জড়ভরত, গাম্বাট লোকরাও চেষ্টা করেছে এবং তারা সামহাউ আর আদার খানিকটা অ্যাচিভ ভি করেছে, কারণ সবাই একই জিনিস চায়, ঘর বসাতে চায়। এবার যাই হোক, এবার সব্বার লেখার হক আছে, অবশ্য সবাই লেখক নয়। লেখা নিষ্ঠা, পরিশ্রম, বিশ্বাস। একটু ভেঙচি কেটে ভেন্ট্রিলো করে বলি তো, কণ্ঠস্বরটা একটু হালকা পাল্টে নিয়ে, একটা আমার বন্ধু ছিল, সে লাপাতা হয়ে গেছে, তার অনেক সাইকেল ছিল। ওই যে যেখানে আমাদের ইহুদি মতে মরা পোড়ানো হয়, আমাদের বেনিয়াপুকুরের ওখানে, কি যেন রাস্তাটার নাম, খুব ইন্টারেস্টিং। ওই জায়গাটাও দেখেছি, মানে হলোকস্ট টাইপের, মানে আইনানুগ হলোকস্ট আর কি, ডেড বডি পোড়ানো হয়। হলোকস্ট নিয়ে আমি আবার একটু বেশি ঠাট্টা করে ফেলি, জিজেকের মতো কতগুলো দোষ আছে আমার, খুবই নচ্ছার দোষ, কিন্তু কি করবে। এবার সব্বার লেখার হক আছে, অবশ্য সবাই লেখক নয়, কারণ লোকে ইন্টারেস্টেড নয়। এটাও লরেন্স স্টার্ন বলেছে যে পৃথিবীতে অনেক রিডার আছে, অনেক লোক আছে যারা বই পড়ে না। এই যে যারা বই পড়ে না, তাদের আমরা অলমোস্ট অস্তিত্ব স্বীকার করতে ভুলে গেছি। যে আমি তো নিজেই বই পড়তাম না, আমি তো 15 বছর বয়স অবধি একটা বই পড়িনি, জীবনে ছুঁইনি। তাহলে আমার তো বই পড়ারও কথা নয়, লেখারও কথা নয়, কিন্তু এইসব কারবার চালিয়ে যাচ্ছি লাইফে, পুরো সুবিমল মিশ্র সেজে। হ্যাঁ, লেখা, নিষ্ঠা, পরিশ্রম, বিশ্বাস, এই 3টে স্টেটমেন্ট চিন্তা করো। নিষ্ঠা তো ঐকান্তিকতা। ওই বারস বলতো যে 8 ঘন্টা কনস্ট্যান্ট তুমি এতে বসে থাকতে পারবে, টুলেতে, মানে যে টুলেতে চাকর ভাব থাকে, কমলবাবু বলতেন। টাইপরাইটারে, আমরা তো টাইপরাইটারে লিখি না, ওটা হেমিংওয়ের আমল থেকে ওই যুদ্ধ সাংবাদিকতার সময় আমেরিকানরা চালু করেছিল। কেউ জয়েস, কেউ দেরিদা, কেউ হাইডেগার, কেউ ওসব টাইপরাইটারে লেখেনি। ওসব ছেলে মানুষই, ওসব কাচরা লেখা প্রডিউস করার জন্য হয়। কোনো বড় লেখক টাইপরাইটারে লেখে না। যন্ত্রটা ভালো, পরের দিকে আমাদের রলাবার্ট পাল্লায় পড়ে বোধহয় ওই আমাদের যে আলেকজান্ডার কোজেবের ওই যে লেখাগুলো যে নোট করেছিল, হেমকনিউ বোধহয় ওকে ইনসিস্ট করেছিল যে তুমি ইলেকট্রনিক টাইপরাইটার ইউজ করো, তোমার কাজে সুবিধা হবে, ডাইরেক্ট লিখতে পারো। এই যে আমি ঢপবাজি করছি ডাইরেক্ট, হ্যাঁ, এটা তো আর তো লেখারই দরকার নেই, শুধু ইউটিউবে বাতেলা ঢপবাজি পোস্ট করে দিলেই তো তুমি, আমার তো সব পাণ্ডুলিপি আমি মরে গেলে কোথায় চুলোর দুয়ারে চলে যাবে, আর কোনো চাপ নেই। ইউটিউব যদি উঠে না যায়, আমি থেকে যাব। থাকা নিয়ে বিষয়, থাকাটা স্কিম, ওই যে আমি বললাম না, সুনীল গাঙ্গুলি বলেছে যে কবিতার জন্য অমরত্ব তাচ্ছিল্য করেছি, লাইনটাই তো লোকে বোঝে না, তো ডাবল মিনিং। তো কবিতার জন্য যদি করি, তো কবিতাই তো অমরত্ব ইটসেলফ। তার জন্য অমরত্ব তাচ্ছিল্য করেছি, মানে ওটা অমরত্বের জন্য ওই যে অ্যাপ্লিকেশান ও করব না, আমি যেটা করব ওইটাই মালটা ফসিল হয়ে যাবে। এইটাই সুনীল নিজে বুঝে কত দূর বলেছে। ও তো খুব একটা ইন্টেলেকচুয়ালি পাওয়ারফুল নয়, হতে পারতো যদি ও ওই বড়লোক হওয়ার স্কিমে না পড়তো। আরে বড়লোক হয়ে করবি কি, কিছু লাভ নেই। হ্যাঁ, আচ্ছা, লেখা, নিষ্ঠা, পরিশ্রম, বিশ্বাস। পরিশ্রম তো বটেই, পরিশ্রম, আমরা তো পরিশ্রম বিমুক্ত বটেই, কিন্তু সার্টেন কাজে আমাদের শ্রম মানসিকতা বা শ্রম উদ্যম খুব পাওয়ারফুলি প্লে করে। যারা বিশেষত অলস, তারা ক্রিয়েটিভ ফিল্ডে হেভি পরিশ্রম করতে পারে। আমি যেমন, ওই যে বারস বলেছে 8 ঘন্টা টাইপরাইটারের সামনে বসে থাকো, 8 ঘন্টা কেউ কনস্ট্যান্ট বসে, আমি তো 10 মিনিটও বসি না। অসীম রায়ও তাই বলেছে যে আমি 10 মিনিট লেখার মধ্যেই 2বার বেল পড়ে আমি গিয়ে দরজা খুলি, দরজা খোলাই আমার কাজ। বউকে বোধহয় বলেছে তুম লেটে রাহো, হাম কাম কর রা হ্যায় আভি, হ্যাঁ, তোমার কোনো চিন্তা নেই। এবার যে টিকে কাজের লোক হয়তো ছিল, দিন রাত্রিরে ছিল না, হতে পারে। দরজা আটকাতে গিয়ে আরেকটা ইঁদুর চোখে পড়ল, এই একটা আমার বিরাট সমস্যা হয়েছে। ওই যে কামড় প্লেগের মতো, এ মৃত নয়, জীবিত ইঁদুরের উৎপাত। মানে পাখির চানা ছোলা দানা পড়ে, ব্যাস
ও মালেকটি করে ধেড়ে ইঁদুর, খুবই বিপজ্জনক। আমি লিখি যখন পায়ে এসে কুটকুট করে, মানে তখন আবার আমি ফোনের টর্চ জেলে তলায় খুঁজি, ততক্ষণে সে আলনা ফালনার তলায় চলে যায়। মানে এ মহা উৎপাত। ফলে তাকে বিচরণ করতে দেখে আমি একটু চিন্তিত হলাম। ইঁদুর তো স্বাভাবিক প্রাণী নয়, ছুঁচো নয়, এ খুব অ্যান্টি ডোমেস্টিক অ্যানিম্যাল, কিন্তু খুব ডোমেস্টিসিটির লাগভাগ থাকে এবং এসে শুরু করে দেয় উৎপাত আর কি। এবার ওই ইঁদুর হচ্ছে তোমার ড্রাকুলার বংশধর, ওরা শয়তান। হ্যাঁ, ইঁদুরের শয়তানি বা উৎপাতে তোমার সারা রাত আমি ঘুমোই না, ঘরে ঢুকে সে এইটা ফেলছে ওইটা ফেলছে, মানে মানুষের অস্তিত্ব তার কাছে কোনো ফ্যাক্টরই নয়। মানে দুদিন অন্তর এসে পুরো সপরিবারে শুরু করে দেয় বামাল। দরজা আটকাতে গিয়ে মানে আমাকে দরজা ভেজাতে হয় এই একটু লেখার সময় ডিস্টারবেন্স এড়াবার জন্য। তখন দেখলাম দিন দাহাড়ে চাতালে, মানে বারান্দায় ব্যালকনিতে বিচরণ করছে রীতিমতো একটা কাঠবিড়ালিও আছে। কাঠবিড়ালি চোখের দেখা দেখা একটা পুণ্যের ব্যাপার। আর ইঁদুর মানে একদম নরক দর্শন আর কি। ইঁদুর, তার চলাফেরা, তার সন্দেহজনক আচরণ, এভরিথিং। হ্যাঁ, বাদুর এই কী বলে, কাঠবিড়ালি তার থেকেও সতর্ক এবং ভীরু, কিন্তু তার চলাফেরার মধ্যে সেই সিক্রেসি নেই। ইঁদুর একটা ভীষণ সিক্রেট প্রাণী, একটা ভয়ঙ্কর, মানে বিড়ালের থেকেও ভয়াবহ। এই পরশুই একটা ফেলেছি, মানে একটু দিতে হয় আর কি, বুঝলেন তো। এক্সপেক্ট করিনি এত জলদি আরেকটা জুটে যাবে। গন্ধ বেরোচ্ছিল। একদিন আমি খুব একটা খোঁজাখুঁজি করিনি, ওয়েট করলাম, গন্ধটা সন্দেহজনক আর কি। পরে করলাম, দমকে দমকে আসছিল বদবু। গন্ধটা সন্দেহজনক এবং ভীতিপ্রদ। মর্গে গেছি তো একজনের লাশ নিতে, সে অনেক কাল আগের গল্প। কাল আবু ইনবক্সে নয় তো, ওটা হচ্ছে কী বলে, কমেন্ট বক্সে জিজ্ঞেস করলো, মাকে ভালো রাখবো বলে কখনো আমার প্রভূত রোজগার করতে ইচ্ছে হয়নি কিনা। প্রশ্নটা আমাকে ছুঁতে পারতো, ছুলো না। আমি তার মানে বোঝো কীরকম মারাত্মক ইনসেনসিটিভ। তা হয়তো নয়, আসলে আমায় মিনহোয়াইল অনেক বয়স হয়ে গেছে আমার, বুড়ো হয়ে গেছি। আমি এই কথা বলি না, বুড়ো হতে আমি রিফিউজ করছি, অথচ জড়া এড়াবার উপায় নেই। আজও পণ চালিয়ে রেতপাত করি। অত্যন্ত ডার্টি বিজনেস, আটকুড়ে হলে যা হয়। এদিকে লিবিডিনাল ব্যাপারটা খুবই মিলারীয় ডাইমেনশানে প্রক্রিয়া করে চলেছে। তার মধ্যে শিল্পী, এক একটা লাইন মানেই তো ইরোটিসাইজড করা ইন্টারনালি নিজেকে, স্পিরিচুয়ালি। আর প্রচুর তো ড্রয়িং করছি ইদানিং, মানে নিরক্ষর, মানে 3 দিন লিখিনি, মানে বুঝতে পারছো। আমি দিনে 30 পাতা লিখতাম, সে কমতে কমতে এখন 3, 4, 5 পাতা হয়েছে। 5 পাতা লিখলে মনে হয় প্রচুর লিখেছি, লিখলে মনে হয় দিনটার প্রতি সুবিচার করলাম। আর কোনো কিছু করে এক্সেপ্ট বই পড়া মনে হয় না। বুড়ো হয়ে গেছি আমি বলি না, বুড়ো হতে আমি রিফিউজ করছি, অথচ জড়া এড়াবার উপায় নেই। আজও পণ চালিয়ে রেতপাত করি। ডার্টি বিজনেস, নোংরা প্রক্রিয়া, অনেক কিছু ধোয়াধুয়ির ব্যাপার থাকে মাঝরাত্রিরে, শীতে। সে খুবই ক্লেদাক্ত ব্যাপার স্যাপার, বিরক্তিকর। কিন্তু ড্রাইভের বশবর্তিতা এড়াবে কি করে? অন্তর্গত তীব্রতা এভাবে কিভাবে সুনার আর লেটার জল খালাস করতেই হবে। কাজিন ভাইয়ের সঙ্গে এককালে খেলতাম, ও আমারটা খিচে দিত। সূক্ষ্মতার চরম আর্টিস্ট, এত নিপুণ ডেলিকেট হাতের কাজ ও কোনো মেয়ের পক্ষে আয়ত্ত শত সাধনায়ও করা সম্ভব নয়। তাদের দায়ও নেই, কিন্তু ওই আমাদের
ওই ইটালিয়ান ছেলেটার নাম কি যে মার্ডার হয়েছিল, সমকামী বোধহয় ঈশ্বর ছিল, সুবিয়েলা, খালি ভুলে যাই, সুবিয়েলা তো নয়, পাসোলিনি, হ্যাঁ পাসোলিনির ছবিতে দেখেছি যে কাঠকাপুতলি একটি লোক তার লিঙ্গকে মাস্টারবেট করতে একটি মেয়ে, একাধিক মেয়েকে ডেকে আনছে, তারা কেউই পারছে না, মানে তারা জানেই না কৌশলটা। সেটা ওই পাসোলিনি আমার খুব ভালো লাগে। তারপর তারা সিনেমা দেখিনি। এত নিপুণ ডেলিকেট হাতের কাজ সেই আমার কাজিন ব্রাদারের, ও কোনো মেয়ে শত সাধনাতেও আয়ত্ত করতে পারবে না। ওর দেখতাম অনেকটা বেরোয়। আমার কাঠের ঘনত্ব বলো, কোয়ান্টিটি, ভলিউম অত সাংঘাতিক নয় কোনো দিনই। আমি বেসিক্যালি লঘু বীর্য। আমার ছেলে হলেও সে এরকমই নাজুক কমজোরি হতো, এটা আমি জানি। পরে শক্তির মতো বলতো, আমাকে তুই আনলি কেন শালা বাপ।